একটা বিষয় ভেবে দেখুন তো, আজ ক্রিপ্টো মার্কেট আগের মতো আর সিম্পল নেই। একসময় শুধু বিটকয়েন কিনলেই মনে হতো ভবিষ্যৎ সিকিউর, কিন্তু এখন পিকচারটা একটু আলাদা। আজ ক্রিপ্টোতে কোম্পানি আছে, ইটিএফ আছে, বিগ ফান্ড আছে, ইনস্টিটিউশন আছে, সব কিছু অনেক প্রফেশনাল হয়ে গেছে। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, যদি ক্রিপ্টো এত বড় হয়ে যায়, তাহলে কেন এত ক্রিপ্টো কোম্পানি স্ট্রাগল করছে? কেন এত ট্রেজারি মডেল ভেঙে পড়ছে? আর একটা কথা, বিটকয়েন যতই পপুলার হচ্ছে ততই কি সেটা সহজ হয়ে যাচ্ছে, নাকি আসলে ধীরে ধীরে শুধু বড় প্লেয়ারদের খেলা হয়ে উঠছে? মাইনিং এখন আর ল্যাপটপের বিষয় নয়, এটা এখন ডেটা সেন্টার, ইলেকট্রিসিটি কস্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিশন। তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে? আর একটা কথা, ক্রিয়েটারদের জন্য, আপনি যে গান শোনেন, যে কন্টেন্ট দেখেন, সেই ক্রিয়েটার কি সত্যি তার কাজের পুরো ভ্যালু পাচ্ছে, নাকি মাঝখানে সিস্টেমটাই সব খেয়ে নিচ্ছে? আর যদি বলি এমন একটা প্ল্যাটফর্ম আসছে যেখানে ক্রিয়েটার ও ভিউয়ার উভয় লাভবান হবে, তাহলে এইসব প্ল্যাটফর্মগুলোর কী অবস্থা হবে? আজকের ভিডিওতে আমরা ঠিক এই তিনটা জায়গায় ঢুকবো, দেখব কারা সার্ভাইভ করবে, কারা হারিয়ে যাবে, আর ভবিষ্যতে ক্রিপ্টো আসলে কোথায়, কোন পথে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সীমা টকিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম নিউজে আমরা দেখব যে কী অবস্থায় ক্রিপ্টো মার্কেট দাঁড়িয়ে আছে। 2025 সালে কত কোম্পানি হঠাৎ করে বলল আমরা বিটকয়েন কিনছি, ব্যালেন্স শিটে রাখছি, এটাই আমাদের ফিউচার। শুনতে কত ভালো লাগলো না? এই মডেলটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে। কয়েন টেলিগ্রাফে কথা বলতে গিয়ে মোর মার্কেটসের সিইও অলটন টিউটার একটা ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন 2024-এ ঢুকতেই মোস্ট ক্রিপ্টো ট্রেজারি কোম্পানিজ টিকবে না, মানে অনেকগুলো কোম্পানি পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কেন এমন বলছেন তিনি? চলুন সহজ ভাষায় বুঝি। 2025 সালের শুরুতে প্রায় 70টি কোম্পানি ছিল যারা বিটকয়েন কিনে ট্রেজারি বানাচ্ছিল। মাঝামাঝি সময়েই সেই সংখ্যা বেড়ে হয়ে যায় প্রায় 130-এর বেশি। বিটকয়েন তখন উঠছিল, অক্টোবরে প্রাইস পিক করেছিল, ওয়াল স্ট্রিট থেকে বিলিয়ন্স ঢুকেছিল। কিন্তু মার্কেট একটু ঘুরতেই এই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস একটার পর একটা পড়ে গেল। অলটন টিউটার বলেছেন, এখন মার্কেট এত ক্রাউডেড যে সবাই একসাথে টিকতে পারবে না, বিশেষ করে যেসব ট্রেজারি কোম্পানি অল্ট কয়েন ধরে বসে আছে। কারণ ইনভেস্টাররা একটা সিম্পল জিনিস দেখে, তার হাতে থাকা ক্রিপ্টোর ভ্যালুয়ের থেকে বেশি কিনা। এটাকেই বলে এমন্যাভ। যদি সেটা মেনটেন না হয়, তাহলে ইনভেস্টাররা তো প্রশ্ন করবেই এই কোম্পানির এক্সট্রা ভ্যালু কোথায়। এমনকি ইথেরিয়াম, সোলানা, এক্সআরপি এর মতো বড় অ্যাসেটের ট্রেজারিগুলোকেও তিনি সেফ বলছেন না। তাহলে প্রশ্ন আসে, কে সার্ভাইভ করবে? সল্ভ প্রোটোকলের কোফাউন্ডার রায়ান চাও এখানে খুব পরিষ্কারভাবে বলেন, বিটকয়েন ট্রেজারি কোনো শর্টকাট না যেটা ধরে রাখলেই টাকা বাড়বে। যারা বাঁচবে তারা বিটকয়েনকে শুধু ধরে রাখবে না, তারা এটাকে ব্যবহার করবে, মানে অনচেন সিস্টেম দিয়ে ইল্ড বানাবে, কোল্যাটারাল হিসাবে ব্যবহার করে লিকুইডিটি আনবে। মার্কেট খারাপ হলে অ্যাসেট বিক্রি করে প্যানিক করবে না। আর যাদের সমস্যা হয়েছে, যারা বিটকয়েন কেনাকে শুধু মার্কেটিং স্টোরি বানিয়েছিল, ফ্রেমওয়ার্ক ছিল না, প্ল্যানিং ছিল না। রায়ান চাও একটা লাইন বলেন যেটা খুব গুরুত্বপূর্ণ, মডেলটা স্পেকুলেটিভ থেকে স্ট্রাকচারাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যেতে হবে। আর একটা বড় সমস্যা যোগ করেন ফার্স্ট ডিজিটালের সিইও ভিনসেন্ট চক। তিনি বলেন, এখন অনেক ইনভেস্টর ক্রিপ্টো ইটিএফ বেছে নিচ্ছে, কারণ ইটিএফ রেগুলেটেড, ট্রান্সপারেন্ট, অডিট করা যায়। এমনকি এখন স্টেকিং ইলও দেওয়া শুরু করেছে। তাই ক্রিপ্টো ট্রেজারি কোম্পানিগুলো যদি ইটিএফের সাথে কম্পিট করতে চায়, তাহলে তাদেরও ট্রেডিশনাল ফাইন্যান্সের মতো হতে হবে, নইলে 2026 তাদের জন্য সহজ হবে না। আপনি কি মনে করছেন কারা এই 2026-এ টিকে থাকবে আর কারা থাকবে না? আপনার মতামত কি এক্ষেত্রে অবশ্যই লিখে জানাবেন। এবার আসি আমাদের দ্বিতীয় খবরে। এটা সরাসরি বিটকয়েনের ব্যাকবোন নিয়ে, অর্থাৎ বিটকয়েন মাইনিং নিয়ে। 2025 শেষ হয়েছে প্রায় রেকর্ড লেভেল মাইনিং ডিফিকাল্টি দিয়ে। শেষ অ্যাডজাস্টমেন্টে এই ডিফিকাল্টি দাঁড়িয়েছিল 148.2 ট্রিলিয়ন, আর যার জানুয়ারি 2026-এ এটা আরও বাড়তে পারে, প্রায় 149 ট্রিলিয়নে যেতে পারে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা 8 জানুয়ারি 2026-এ। ব্লক হাইট 931,392-এ। কেন বাড়ছে ডিফিকাল্টি? কারণ ব্লক টাইম এখন অ্যাভারেজ প্রায় 9.95 মিনিটস, টার্গেট তো 10 মিনিটসে, মানে ব্লক একটু বেশি দ্রুত বের হচ্ছে। তাই সিস্টেম নিজে থেকেই ডিফিকাল্টি বাড়াচ্ছে। এটাই বিটকয়েনের বিউটি। ডিফিকাল্টি 2016 ব্লক পরপর অ্যাডজাস্ট হয়। কেউ হঠাৎ করে হাজার হাজার মেশিন চালু করলেও সিস্টেম নিজে ব্যালেন্স করে নেয়। এইটাই নেটওয়ার্ককে ডিসেন্ট্রালাইজড করে। না হলে কি হতো? না হলে একজন বা একটা গ্রুপ যদি নেটওয়ার্কের 51% কন্ট্রোল করে ফেলে, ডাবল স্পেন্ডিং, সেন্ট্রালাইজেশন, বিটকয়েনের বিশ্বাসটাই ভেঙে পড়তো।
এমনকি 51% না হলেও যদি কেউ খুব দ্রুত ব্লক মাইন করে বিটিসি ডাম্প করতে থাকে, প্রাইসে হিউজ প্রেশার পড়তো। ডিফিকাল্টি অ্যাডজাস্টমেন্ট এই সব কিছু থেকেই বিটকয়েনকে প্রোটেক্ট করে। কিন্তু এর একটা কস্ট আছে। মাইনারদের জন্য মাইনিং আরও এক্সপেন্সিভ হচ্ছে। ইলেকট্রিসিটি, হার্ডওয়্যার সব কিছু প্রেসারে বাড়ছে। তাহলে আগের দিন বিটকয়েন মাইনিং করা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। আপনারা লিখে জানান, আপনাদের মধ্যে কেউ কি কোনো দিন বিটকয়েন মাইনিং করেছেন? অবশ্যই লিখে জানাবেন। আজকের আমাদের তৃতীয় খবরটা একটু আলাদা, কিন্তু ফিউচারের জন্য খুব ইন্টারেস্টিং। ক্রিয়েটার ইকোনমি নিয়ে। বিটসওয়াপ নামে একটা ওয়েব3 প্রজেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বানাতে চাইছে। আজকের দিনে ক্রিয়েটাররা কী সমস্যায় পড়ে? যেমন ধরুন, আপনি গান বানালেন বা ভিডিও তৈরি করলেন, কিন্তু রয়্যালটি আপনার হাতে পৌঁছতে মিডল ম্যান, কন্ট্রাক্ট, কমিশন সব কিছু কেটে যায়। ফ্যানদের অবস্থাও একই। তারা সাপোর্ট করে কিন্তু জানে না টাকা কোথায় গেল, কতটা ভ্যালু তৈরি হলো। বিটসওয়াপ এখানে অন্য অ্যাপ্রোচ নেয়। ক্রিয়েটার নিজের আইপি অনচেন রেজিস্টার করে RWA হিসাবে টোকেনাইজ করতে পারে। এটা এনএফটির মতো না, এগুলো ফ্র্যাকশনাল করা যায়। মানে ক্রিয়েটারের সাথে সাথে ফ্যানরাও ওনারশিপ পেতে পারে। রেভিনিউ, রয়্যালটি সব কিছু অনচেন রেকর্ড হয়, কোনো অপাক কন্ট্যাক্ট না। বিটসওয়াপ ইউজের ট্র্যাক করতে DEPIN ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে। মান্থলি স্ন্যাপশট নেয়, সবাই দেখতে পারে কত ব্যবহার হয়েছে, কত আয় হয়েছে, কাকে কত দেওয়া হচ্ছে। এটা রিসেন্টলি লাইভ হয়েছে OPBNB নেটওয়ার্কে। মার্চ 2026-এ আসছে স্পেস নামে সোশ্যাল প্ল্যাটফর্ম। জানুয়ারি 2006-এ লঞ্চ করবে RWA লঞ্চার আর বিটসওয়াপ DEX। তারপর এই অ্যাসেটগুলো ডাইরেক্টলি ট্রেড করা হবে। শেষ কথা একটাই, ক্রিপ্টো শুধু প্রাইস নয়, মডেল, স্ট্রাকচার আর ট্রেজারি ভবিষ্যৎ ঠিক করে। 2026-এ অনেকের জন্য কঠিন হবে, কিন্তু যারা ইভলভ করবে তারাই টিকবে। আপনি কোন দিকটা বেশি ইম্পর্টেন্ট মনে করেন? হোল্ডিং, মাইনিং না ক্রিয়েটার ইকোনমি? কমেন্টে জানাবেন। আজকে 3টে খবর একসাথে দেখলে একটা জিনিস তো পরিষ্কার হয়, ক্রিপ্টো আর সিম্পল বাই অ্যান্ড হোল্ডের জায়গায় নেই। এখন প্রশ্ন শুধু প্রাইস নিয়ে না, মডেল কতটা স্ট্রং, স্ট্রাকচার কতটা ট্রান্সপ্যারেন্ট আর সিস্টেম কতটা সাস্টেনেবল। 2026 অনেকের জন্য পেনফুল হবে, কিন্তু যারা ইভলভ করবে তাদের জন্য এটা অপরচুনিটি। আপনি যদি ক্রিপ্টোতে থাকেন তাহলে শুধু কয়েন না, পুরো সিস্টেমটা বুঝতে হবে আপনাকে। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাবেন আপনার মতে ক্রিপ্টোর ফিউচার হোল্ডিং, মাইনিং না ক্রিয়েটার ইকোনমি কোন দিকে যাচ্ছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।